সমতা টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী দলীয় ক্যাডারদের সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হয়, এমনকি হেলিকপ্টার থেকেও ছোড়া হয় গুলি। সরকারের এসব পরোক্ষ বাধায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন যেখানে হোঁচট খায়, ঠিক সেখান থেকেই শুরু করেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এখানে ঢুকাই দিছি, এই জায়গা ঢুকাই দিছি, এই আলরাজি হাসপাতাল পর্যন্ত আমি একা লয়ে গেছি। অভ্যুত্থানের ইতিহাস শুধু বিজয়ের গল্প নয়, বরং তাদের স্মরণ করা যায় যারা পুরো সময় জুড়ে লড়াই করেছে, রক্ত দিয়েছে আর হয়েছে জুলমের শিকার। জুলাই আন্দোলনের কথা যখন বলা হয়, তখন আমরা শহীদের কথা বলি, রাজপথের কথা বলি, ছাত্রদের কথা বলি সেই রিকশাওয়ালা মামার কথা, যিনি পুলিশের গুলির ভয় না পেয়ে শক্ত করে আঁকড়ে ধরেছিলেন আহত কোনো ছাত্রকে। উঠে আসে সে কিশোরের কথা যে মায়ের বকুনি খেয়েও লুকিয়ে বের হয়ে পড়েছিল রাজপথে, কিংবা সে নিষ্পাপ শিশু যে বাসার ছাদে গুলিবদ্ধ হয়েছিল। কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে গেছে, এই ইতিহাস কি সবার নাম শেষ পর্যন্ত সমানভাবে লেখা হয়েছে, নাকি এমন কিছু মানুষ আছেন যাদের বহুলাংশে আত্মত্যাগ থাকার পরেও তাদের গল্প ইতিহাসের অতল গহ্বরে ঠেলে দেওয়া হয়েছে? জুলাই আন্দোলনের 2 বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু আজও কিছু প্রশ্নের উত্তর আমরা পাইনি, কিছু ত্যাগ আজও প্রাপ্য স্বীকৃতি পায়নি, আর কিছু হিসেব আজও জাতির কাছে বাকি রয়ে গেছে। 2024 সালের জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। প্রথম দিকে এটি ছিল শিক্ষার্থীদের একটি আন্দোলন, কিন্তু সময় যত গড়িয়েছে ঘটনা প্রবাহ তত বদলেছে। সংঘর্ষ বেড়েছে, প্রাণহানি ঘটেছে, বেড়েছে গ্রেফতার। এক পর্যায়ে এসে এটি কেবল কোটা আন্দোলনই থাকেনি, এটি পরিণত হয়েছিল একটি বৃহত্তর গণ আন্দোলনে। ফ্যাসিস্ট হাসিনার দীর্ঘ 100 বছরের স্বৈরশাসনের শিকার জনতা এক হয়ে নেমে আসে রাজপথে, যার ফলশ্রুতিতে পালাতে বাধ্য হয় পতিত আওয়ামী লীগ সরকার। কোনো আন্দোলন তখনই জাতীয় আন্দোলনের রূপ নেয় যখন সেখানে কেবল নির্দিষ্ট শ্রেণী নয়, সমাজের নানা স্তরের মানুষ নিজেদের ভবিষ্যৎকে অনিশ্চিত জায়গায় দেখতে শুরু করে। জুলাই সেটাই ঘটেছিল। এই আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাদের অবদান নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু একই সঙ্গে আরেকটি সত্য রয়েছে। এই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ নিয়েছিলেন এদেশের সাধারণ ইসলাম প্রিয় জনতা। মসজিদের মিনার থেকে আহ্বান করা হয়েছিল প্রতিরোধের, মেম্বার থেকে আওয়াজ উঠেছিল দেশের সুসময়ে দুঃসময়ে নিজেদের সবটুকু দিয়ে শরিক হবার। তারা অংশ নিয়েছিলেন কেউ সামনে থেকে, কেউ পিছন থেকে। তারা কেউ জীবন বিলিয়ে দিয়েছেন দেশের জন্য, কেউ চোখ কিংবা পা হারিয়েছেন, কেউ আহত মানুষকে হাসপাতালে পৌঁছিয়ে দিয়েছেন, খাবার পানি বিতরণ করেছেন, কেউ আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তবু আন্দোলনের গল্প যখন বলা হয়, তখন মেইন স্ট্রিম মিডিয়ার কিংবা বড় পরিসরে জাতীয় আলোচনায় অনেক সময় এই অংশটি তুলনামূলকভাবে কম আলোচিত হয়। একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলা দরকার, এদেশের ইসলামপন্থী কিংবা মাদ্রাসার শিক্ষার্থীরা কি এদেশের নাগরিক নয়? এই দেশকে ঘিরে তাদের স্বপ্ন আছে, তাদের রক্তের রং অন্য সবার মতোই লাল, তাই তাদের আত্মত্যাগকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। রক্তের রঙের কোনো দল হয় না, তিনি এই দেশের সন্তান, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। জুলাই আগস্ট আন্দোলনে এমন কিছু স্থান আছে যেগুলির নাম উচ্চারণ করলে অনেকের চোখে সেই উত্তাল দিনগুলোর দৃশ্য ভেসে ওঠে। সেগুলোর মধ্যে একটি সমুজ্জ্বল নাম হচ্ছে যাত্রাবাড়ি। এটা শুধু একটি এলাকার নাম নয়, এটি সেই সময়কার প্রতিরোধ, সংঘর্ষ, সাহস এবং ত্যাগের প্রতীক হয়ে উঠেছে। যাত্রাবাড়িতে অবস্থিত শতাধিক মাদ্রাসা ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে জুলাইয়ের আন্দোলনে যোগদান করেন, সাথে অংশ নেয় এলাকাবাসীও। জুলাই আন্দোলনের অন্যতম রণক্ষেত্র ছিল রাজধানীর যাত্রাবাড়ি। 3 আগস্ট কাজলা পেট্রোল পাম্পের সামনে
সাধারণ আলেম সমাজ এর ব্যানারে অনুষ্ঠিত সংহতি সমাবেশে দেশের বিশিষ্ট আলেমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানান। সমাবেশ শেষে কাজলা থেকে কুতুবখালী পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। এইভাবে যাত্রাবাড়ির আলেম সমাজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। তারও আগে 15 জুলাই বাংলা ব্লকের কর্মসূচিতে বাড়িধারা মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলনকারীদের জন্য পানি, শরবত ও স্যালাইন বিতরণে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। এই ঘটনাগুলো প্রমাণ করে জুলাই আন্দোলনে কোনো একটি ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ছড়িয়ে পড়েছিল রাজপথে, মহল্লায় এবং মানুষের বিবেকে। আর সাধারণ মানুষের অংশগ্রহণের কারণেই এটি গণ আন্দোলনে পরিণত হয়েছিল। কিন্তু একটি আন্দোলনের মূল্যায়ন শুধু বিজয়ে শেষ হয় না, প্রকৃত পরীক্ষা শুরু হয় বিজয়ের পর। দীর্ঘদিনের জুলুমের বিচার কতটা গিয়েছে, আন্দোলন সংশ্লিষ্ট নিরপরাধ মানুষের আইনি হয়রানি কতটুকু দূর হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের তথ্য বলেছে এখনো অনেক মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রে কোনো নিরপরাধ মানুষ যেন বছরের পর বছর অনিশ্চয়তায় না থাকেন, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে জুলাইয়ের আন্দোলনে আমাদের শিখিয়েছে তরুণদের শক্তিকে অবহেলা করার সুযোগ নেই। তারা শুধু প্রতিবাদ করেনি, তারা নেতৃত্ব দিয়েছে, আত্মত্যাগ করেছে এবং পরিবর্তনের পথ তৈরি করেছে। তাই ভবিষ্যতের রাষ্ট্র ব্যবস্থা, সংবিধান সংস্কার কিংবা জাতীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জুলাই আগস্টের আন্দোলনের বিভিন্ন অংশীজনের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। জুলাই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা হলো ঐক্য। এখানে বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী একই দাবিতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন। চিকিৎসক, রিক্সা চালক, সাধারণ মানুষ সবাই নিজেদের অবস্থান থেকে দায়িত্ব পালন করেছেন। এটাই বাংলাদেশের প্রকৃত শক্তি। হয়তো একদিন ইতিহাসের বইয়ে জুলাই আগস্ট আন্দোলনের গল্প লেখা হবে। সেখানে শুধু রাজনৈতিক পরিবর্তনের কথা নয়, বরং সেই নামহীন ইসলাম প্রিয় মানুষগুলোর আত্মত্যাগ স্থান পাবে, যারা দেশের ভবিষ্যতের জন্য নিজেদের জীবন ও স্বপ্নকে তুচ্ছ করেছিলেন। শহীদদের রক্তের অর্জিত এই বাংলাদেশে ন্যায় বিচার, জবাবদিহি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই জুলাই অভ্যুত্থানের প্রকৃত মর্যাদা রক্ষা করা সম্ভব। Free audio post production by alphonic.com